এখন আসো আমরা আলোচনা করব উপসর্গের প্রকারভেদ। তোমরা জানো উপসর্গ কয় প্রকার? উপসর্গ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। প্রথমত হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। প্রসঙ্গত তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, যেটি তৎসম উপসর্গ, এর আরেকটি বিকল্প নাম হচ্ছে এটি সংস্কৃত উপসর্গ। কি উপসর্গ? এটি হচ্ছে সংস্কৃত উপসর্গ। যেটি সংস্কৃত উপসর্গ সেটি হচ্ছে তৎসম উপসর্গ। তাহলে আমরা কি শিখলাম? উপসর্গ কয় প্রকার? তিন প্রকার। কি কি? একটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, একটি হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটি হচ্ছে বিদেশি উপসর্গ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপসর্গের যে প্রকারভেদ এই অংশটুকু আমরা আলোচনা করে ফেললাম। এরপর আসো আমরা যে অংশটি আলোচনা করব, শুরুতেই আমরা তিন প্রকার উপসর্গের প্রথম যে প্রকারভেদ খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ আমরা আলোচনা করব। তোমরা জানো এই জায়গায় প্রসঙ্গত তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গের যে সংখ্যা, যে নাম্বার, এই বিষয়টি নিয়ে তোমরা পরীক্ষার হলে একটু কনফিউজ দাও। আমরা জানি খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। সেক্ষেত্রে তোমরা এই সংখ্যাটি যেহেতু কাছাকাছি, তোমরা পরীক্ষার হলে অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো যে খাঁটি বাংলা কি 21 না তৎসম 21, তৎসম কি 20 না খাঁটি বাংলা 20। সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, তোমরা মনে রাখবা খাঁটি বাংলা, বাংলা কয়টি? 21টি। যদি কখনো ভুলে যাও তখন মনে রাখবে যে স্যার তোমাদেরকে শিখিয়েছে যে বাংলা কয়টি? 21টি। অর্থাৎ বাংলার সাথে কার সম্পর্ক? 21-এর সম্পর্ক। যদি আমরা 21শে ফেব্রুয়ারি মনে রাখতে পারি, অর্থাৎ বাংলার সাথে কার সম্পর্ক? 21-এর সম্পর্ক। তাহলে বাংলা কয়টি? 21টি, আর তৎসম কয়টি? 20টি। তাহলে এই বিষয়টি নিয়ে তোমাদের আর কোনো দ্বিধা থাকবে না। এখন আসো খাঁটি বাংলা উপসর্গ যে 21টি, এই 21টি উপসর্গ প্রথমত তোমাদের মনে রাখতে হবে। তারপরে এই উপসর্গগুলো দিয়ে শব্দ গঠন শিখতে হবে। তারপর হচ্ছে এই উপসর্গ যুক্ত যে শব্দ, এই শব্দগুলো কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটিও তোমাদের জানতে হবে, কেননা এই অংশটি থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে যায়। এখন আসে আমরা শিখব খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এই 21টি মনে রাখার জন্য আমি তোমাদের যে বুদ্ধিটা শেখাচ্ছি এখন, এই কৌশলটা একটু মনে রাখবা। আমি এই সিকোয়েন্সটা যেভাবে লিখেছি তোমরা যদি এইভাবে মনে রাখো তাহলে মনে রাখা অনেক সহজ। আর তোমরা যদি কেউ আগে যদি তোমাদের কারো মুখস্থ থেকে থাকে বা তোমরা এটি পারো, সেক্ষেত্রে নতুন করে এটা শেখার দরকার নাই, তোমরা যেভাবে শিখেছো সেইভাবে মনে রাখবে। আর যারা শেখোনি আগে, তারা আমি যেভাবে এখন আলোচনা করছি সেভাবে তোমরা শিখবে। দেখো কি বলা আছে, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। প্রথমে দেখো তো কি, যে অ, বাংলা বর্ণমালার প্রথম বর্ণ হচ্ছে কি? অ। দেখো খাঁটি বাংলা অর্থাৎ বাংলা উপসর্গটি শুরু হয়েছে কি দিয়ে? অ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? অ দিয়ে। এটি তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা শুরুতেই অ দিয়ে শিখব। অ দিয়ে দেখো এখানে কয়টি আছে? 4টি। কয়টি আছে? 4টি। আমার সাথে পড়বে যে অ, অঘা, অজ, অনা। আরেকবার পড়ো যে অ, অঘা, অজ, অনা। এরপরে বাংলা বর্ণমালার যে দ্বিতীয় বর্ণ সেটি হচ্ছে কি? আ। দেখো এখানে আ দিয়ে কয়টি আছে? 4টি। কি কি? যে আ, আর, আন, আব। আরেকবার বলি যে আ, আর, আন, আব। আচ্ছা, এখন দেখো সিকোয়েন্স গুলো কিন্তু খুব সুন্দর করে এইভাবে লেখা আছে। এরপর আসো আমরা শিখবো ইতি উন। ইতি উন। তারপর আমরা শিখবো কি? কদ, কুনি। এই তিনটে আমরা একসাথে শিখবো, তাহলে আমাদের মনে রাখা সহজ হয়ে যাবে। এরপর আমরা শিখবো কি? পাতি রাম। এরপর কি শিখবো? বিভর। এরপর কি শিখবো? স, সা, সুহা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন একটু খেয়াল করে দেখো, খাঁটি বাংলা উপসর্গ 21টি। আমি যদি এইভাবে বলি যে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি উন, কত, কুনি, পাতিরাম, বিভর, স, সা, সুহা। এইভাবে মনে রাখা তোমাদের জন্য অনেক সহজ হবে। এরপর আমরা যখন উপসর্গের ক্লাসিফিকেশনগুলো শেষ করে ফেলবো, তারপর যে শব্দ গঠন যে অংশটি আছে, শব্দ গঠনের ক্ষেত্রে গিয়ে এগুলোর প্রত্যেকটি দিয়ে আমি তোমাদের শব্দ গঠনটিও শেখাবো। আচ্ছা, এরপর আসো আমরা এখন যেটি আলোচনা করবো সেটি হচ্ছে তৎসম উপসর্গ। আমি আগেই বলেছি তৎসম উপসর্গ হচ্ছে সংস্কৃত উপসর্গ। তৎসম উপসর্গ কয়টি? 20টি, যেটি আগেই তোমাদেরকে বলা হয়েছে। এই 20টি কি? এই 20টি আগের মতোই আমি যেভাবে লিখেছি
তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবে। আর কারো যদি মুখস্থ থেকেই থাকে সেক্ষেত্রে তোমরা যেভাবে মুখস্থ করেছো সেইভাবে শিখবে। নতুন করে যেটি আমি শিখাচ্ছি, দেখো তৎসম উপসর্গ 20টি। এই 20টির মধ্যে প্রথম দেখো আমি কিভাবে লিখেছি, যে প দিয়ে লিখেছি, যে প্র পরা প্রতি পরি, যে প্র পরা পরি প্রতি। এরপর দেখো কি বলছি, যে অপি অপ অভি অব। এরপর কি বললাম, উপশম। এরপর কি বলছি, অনু নির অতি দূর। এরপর কি বলেছি, অধি উত। এরপর বলেছি যে সু আ নি বি। আরেকবার পড়ো কি, যে প্র পরা প্রতি পরি, অপি অপ অভি অব, উপশম, অনু নির অতি দূর, অধি উত, সু আ নি বি। যদি তোমাদের মনে রাখতে কষ্ট হয়, আমি এই কৌশলটি তোমাদের যে আলোচনা করছি এখন, সেই কৌশলটি তোমার মনে রাখবা। আমি যদি এইভাবে বলি যে প্রত্যেকের পড়া প্রত্যেকে পড়ি, অর্থাৎ নিজের পড়া নিজে পড়ি। পড়া শেষ করে আমরা খেলতে যাব। কি খেলতে যাব? ক্রিকেট খেলতে যাব। ক্রিকেট খেলতে গিয়ে এই যে ওপিকে আমরা রাখবো অফ সাইডে, ওভিকে আমরা দিব অবসরে। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে ওপি অপ ওভি অব। খেলতে গিয়ে ওপির পা ভেঙে গেল, এখন কি করতে হবে? উপশম করতে হবে, মানে তাকে আরোগ্য করতে হবে। তাহলে উপশম, সেক্ষেত্রে আমাদের ডাক্তার লাগবে। সে ডাক্তার ছিল, তার নাম হচ্ছে অনু, কিন্তু অনুর বাড়ি ছিল অনেক দূর। সেক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো, যে অনু নির অতি দূর, যে অনুর বাড়ি অনেক দূর। কোন দিকে কেউ বলতে পারে না। তখন আমাদের অধিনায়ক, এই অধিনায়কের অধি কি বলছে, যে উত্তরে বাড়ি, তাহলে কি অধি উত। এবং আরো বলেছে যে আসার সময় ওপির জন্য তোমরা একজোড়া জুতা কিনে আনবে। কি কিনে আনবে? জুতা। দ্যাট মিনস সু আ নি বি। তাহলে কি আনবি? সু আ নি বি। যদি এই গল্পটি তোমাদের মনে থাকে, এই কৌশলটি যদি মনে থাকে, তাহলে তোমাদের আর ভুলে যাওয়ার কোনো সুযোগই থাকবে না। তাহলে আমরা কি শিখলাম? তৎসম উপসর্গ কয়টি? 20টি। কি কি? প্র পরা প্রতি পরি, অপি অপ অভি অব, উপশম, অনু নির অতি দূর, অধি উত, সু আ নি বি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসলে আমরা আলোচনা করব হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমাদের, যে বিদেশি উপসর্গগুলো ফার্সি, আরবি, ইংরেজি, হিন্দি বা উর্দু, এই বিদেশি উপসর্গগুলো বাংলা ভাষায় আলোচিত হয়। শুরুতে আমরা দেখব যে ফার্সি উপসর্গ। তোমরা জানো যে ফার্সি উপসর্গ আমরা 9-10 বই পড়েছিলাম 10টি। কয়টি পড়েছিলাম? 10টি। আচ্ছা, আমি যে অনুপাতে তোমাদের পড়াচ্ছি সেই বিষয়টি একটু খেয়াল রাখবা। আমি যদি বলি এরকম, দেখো যে বর বত কম না, এই 4টি তোমরা একসাথে পড়বা। কি কি? যে বর বত কম না। এরপর এই 4টি তোমরা একসাথে পড়বা। কি কি? নিম ফি দরকার। এরপর পড়বা বে ব। আবার বলছি কি, যে বর বত কম না, নিম ফি দরকার, বে ব। যদি ভুলে যাও কখনো, তখন মনে রাখবে যে স্যার তোমাদেরকে যে কৌশলটি থেকে শিখেছিল সেটি হচ্ছে এরকম। এই যে ফার্সি বর, এই ফার্সি বরটি কেমন ছিল? বদ ছিল। কেমন ছিল? বদ ছিল। কম বদ ছিল না বেশি বদ ছিল? বেশি বদ ছিল। দ্যাট মিনস কি, যে বর বদ কম না, কম না মানে হচ্ছে বেশি। এরপর দেখো নিম ফি দরকার। নতুন শ্বশুর বাড়িতে গিয়ে তাকে মিষ্টি খাইতে দেওয়া হলো, কিন্তু সে মিষ্টি খাবে না। তার কি দরকার? সে নিমকি খাবে। কি খাবে? নিমকি। তার নিমকি দরকার। কি দরকার? নিমকি দরকার। যেহেতু পার্সিয়ান বর, সে নিমকি ভালো উচ্চারণ করতে পারেনি, সে বলছে কি তার কি দরকার? নিমফি দরকার। তার কি দরকার? নিমফি দরকার। তখন বৌমা তাকে মজা করে বলছে, তুমি একটা বেব। কি বলছে? বেব মানে তুমি একটা কি? বেআক্কেল বর, যে তোমাকে মিষ্টি খাইতে দেওয়া হয়েছে, তুমি মিষ্টি খাবে, নতুন শ্বশুর বাড়ি যেহেতু, সেক্ষেত্রে তুমি আবার আলাদা ডিমান্ড করলে যে তোমার কি দরকার? নিমকি দরকার। আর তুমি ওদের কিন্তু নিমকি বলতেও পারছো না, তুমি কি বলছো? তোমার নিম ফি দরকার। কি দরকার? নিম ফি দরকার। তাহলে আমরা কিভাবে শিখবো? ফার্স্ট উপসর্গ কয়টি? 10টি। কিভাবে? যে বর বদ কম না, নিম ফি দরকার, বে ব। আরেকবার আমার সাথে পড়ো কি, যে বর বদ কম না, নিম ফি দরকার, বে ব। এইভাবে যদি 3-4 বার তোমরা পড়ো, তাহলে তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো
আরবি উপসর্গ। আরবি উপসর্গ আমাদের বোর্ডে লেখা আছে, দেখো কয়টি? 6টি। কয়টি? 6টি। তোমরা অথবা অনেকেই পড়েছো হচ্ছে 4টি। তোমরা যদি 4টি পড়ে থাকো তাহলে এই দুটি তোমরা মিস করেছো, খয়ের এবং বাজে। তাহলে কি বলছিলাম যে আরবি উপসর্গ কোথাও দেওয়া আছে 6টি, কোথাও দেওয়া আছে 4টি। আমরা 6টি শিখবো এবং 4টি তো আমরা শিখবই। কি বলা আছে 6টি? যে খয়ের বাজে আম খাস। তাহলে আমরা এইভাবে শিখবো যে তোমাদের কোনো এক বন্ধু আছে, ওর নাম হচ্ছে কি খয়ের। কি নাম? ওর নাম হচ্ছে কি খয়ের। ও কেমন আম খাচ্ছে? বাজে আম খাচ্ছে। কেমন আম খাচ্ছে? বাজে আম খাচ্ছে। তুমি বলছো কি খয়ের বাজে আম খাস? ও বলছে লা। লা মানে কি? না। লা আরবি শব্দের অর্থ হচ্ছে কি না। আমরা এটা জানি যারা আমরা পড়ি আরবি। তা লা শব্দের অর্থ হচ্ছে কি না। ও বলছে কি লা গড়, মানে গড়ে খাচ্ছে, ভালো মন্দ মিক্স করে খাচ্ছে। তাহলে আরবি উপসর্গ আমরা কয়টি দেখলাম? 6টি। কয়টি দেখলাম? 6টি। কি কি? যে খয়ের বাজে আম খাস লা গড়। তাহলে কি খয়ের বাজে আম খাস লা গড়। এই 4টি আমরা একসাথে পড়বো এবং এই দুইটি আমরা একসাথে পড়বো। তাহলে আমাদের এই বিষয়টি মনে রাখতে অনেক সুবিধা হবে। এখন আসো আমরা শিখবো হচ্ছে ইংরেজি উপসর্গ। কি শিখবো? ইংরেজি উপসর্গ। তোমরা জানো ইংরেজি উপসর্গ কয়টি? 4টি। কয়টি? 4টি। কি কি? যে হেড সাব হাফ ফুল। কি বলছিলাম? যে হেড সাব হাফ ফুল। হেড সাব হাফ ফুল। আমরা হেড দিয়ে বলি হেডমাস্টার, হেড অফিস। আমরা সাব দিয়ে বলি যে সাব জাজ, সাব স্টেশন, সাব ইন্সপেক্টর। আমরা বলি যে হাফ প্যান্ট, হাফ টাইম, ফুল প্যান্ট, ফুল টাইম, ফুল মুন। আমরা তোমরা এই উপসর্গগুলোর ব্যবহার তোমাদের দৈনন্দিন কথাবার্তা তোমরা করে ফেলো। এরপর দেখো হিন্দি বা উর্দু উপসর্গ। হিন্দি বা উর্দু উপসর্গ তো মনে রাখবা একটি। কয়টি? একটি। কি সেটি? হর। কি সেটি? হর। এবং এই হর উপসর্গটি দেখো কোন অর্থে ব্যবহৃত হয়? অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়। যেমন হর রোজ মানে প্রতিদিন, যে রোজ রোজ, সেটি হচ্ছে কি হর রোজ। হর কিসিম, হর হামেশা, এই শব্দগুলো তোমরা প্রায় ব্যবহার করো। তাহলে হর হচ্ছে কি উপসর্গ? হিন্দি বা উর্দু উপসর্গ। যদি উর্দু উপসর্গের সাথে থাকে, উর্দু শব্দের সাথে থাকে, তাহলে হচ্ছে কি উর্দু উপসর্গ হিসেবে ব্যবহৃত হবে। আর যদি হিন্দি শব্দের সাথে থাকে তখন হচ্ছে হিন্দি উপসর্গ হিসেবে ব্যবহৃত হবে। এরপর তোমরা একটা বিষয় খেয়াল করে দেখো, বোর্ডের দিকে একটু খেয়াল করো কি লেখা আছে? প্রতি এবং অতি। তোমরা আগে দেখেছো এই দুটি হচ্ছে সংস্কৃত উপসর্গ। কেমন উপসর্গ? সংস্কৃত উপসর্গ। তার মানে হচ্ছে এটি তৎসম উপসর্গ। এই উপসর্গ দুটি স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় এবং রাম এবং ইতি এই দুটি হচ্ছে কি বাংলা উপসর্গ। এই উপসর্গ দুটি হচ্ছে কি স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা দেখি রাম ইতি এটি বাংলা উপসর্গ, এটি স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয়, এবং অতি এবং প্রতি এটি হচ্ছে তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ, এটিও স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয়। এই বিষয়টি তোমরা একটু গুরুত্ব সহকারে মনে রাখবে।